আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি একটু অনেকের কাছেই ঝটকা লাগবে। সব থেকে কেন্দ্রবিন্দু হচ্ছে এই 2026 ইলেকশনে নন্দীগ্রাম। নন্দীগ্রামে কি হবে সবাই তাকিয়ে আছে। ভবানীপুরে কি হবে অলরেডি 90% লোক বিশ্বাস করে যে ওখানে মমতা ব্যানার্জি জিতবে, কিন্তু নন্দীগ্রামে কি হবে এটা সবাই জানতে চাইছে। নন্দীগ্রামে কি হতে পারে, তো আজকে সহজ সরল ভাষায় একটি বিশ্লেষণ শুনুন, তো আপনারা বুঝতে পারবেন কে জিতবে। নন্দীগ্রামেও কিন্তু শুভেন্দু অধিকারী হারতে চলেছে। আমাদের অ্যানালাইসিস, ওপিনিয়ন পোল বলুন, বিশ্লেষণ বলুন, সমীক্ষা বলুন, ঘুরে এলাকার মানুষের সাথে কথা বলে যেটা উঠে এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী হারতে চলেছে। কেন? একটু ধৈর্য ধরে ভিডিওর কথাগুলো শুনুন। মিডিয়া বরাবরই ভারতীয় জনতা পার্টিকে একটা হাইলাইট করে, তাদের যেহেতু গদিয়ে মিডিয়া এই নামটি প্রচলিত আছে। ভারতবর্ষের সব থেকে পয়সাশালী পার্টি, অর্থশালী পার্টি যদি বলে থাকেন সেটা ভারতীয় জনতা পার্টি। তো তাদের কাছে সিস্টেম কেনা, আমলা কেনা, সরকারি অফিসারদের কেনা, প্রশাসন কেনা, মিডিয়া কেনা এটা কোনো ছোটখাটো ব্যাপার। তাই মিডিয়ায় কি বলছে আর কি দেখাচ্ছে কি সেটা ছাড়ুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আর প্রয়োজন হলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার কমসে কম নন্দীগ্রাম থেকে ঘুরে আসুন। যদি বলেন কেন, তার কারণ দেখুন, 2021 সালে যখন ইলেকশন হয় তখনও মমতা ব্যানার্জি জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেস জিতবে। ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূমিপুত্র পবিত্র করই জিতবে। তার ব্যাখ্যাটা শুনুন একটু। ব্যাখ্যাটা হলো, শুভেন্দু অধিকারী ওখানে কত ভোটে জিতেছিল? 1900 ভোটে। আমি 1900 বলবো না, 2000 ভোটেই জিতেছিল। 2000কে যদি মাইনাস করি তাহলে কত? 1100 ভোট যে পাবে বেশি সেই প্রার্থী জিতবে। এবার আপনারা বলবেন যে শুভেন্দু অধিকারী 5 বছর ওখানে বিধায়ক ছিলেন, সে তার সংগঠন মজবুত করেছে, সে ভূমিপুত্র অমুক তমুক এই সেই বলবেন। তারও ব্যাখ্যা আপনার থেকে শুনুন সহজ সরল ভাষায়। এক কথায় বলছি, শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামের ছেলে নয়, তিনি কাঁথির ছেলে। এবার শুভেন্দু অধিকারীর আনাগোনা অনেক পূর্বের থেকেই তৃণমূল কংগ্রেসের থেকে। এবার তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যে সংগঠনটা করেছিল সেটা কিন্তু মমতা ব্যানার্জির সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠন। সেখান থেকে অনেককেই অনেক রকম বুঝিয়ে, অনেক গ্যাস দিয়ে, পয়সা খরচা করে, অনেক রকম তাদের মগজ ধোলাই করে বুঝিয়েছিল বিজেপি ক্ষমতায় আসছে এই রাজ্যে, মমতাকে শেষ করে দেওয়ার মতন আমার কাছে বহু অস্ত্র রয়েছে, সবাইকে আমি বিজেপিতে ঢুকেছি মানে আমার কথায় অমিত শাহ চলবে, আমার কথায় প্রধানমন্ত্রী চলবে, আমার কথায় সিবিআই চলবে, সবাইকে জেল খাটাবো। সব দেখেছেন, এটা আমার কথা নয়। এই কথাগুলো কিন্তু শুভেন্দু অধিকারী যখন প্রথম উনি দল ত্যাগ করে বিজেপিতে আসতে একটার পর এক ডেট দিত, ভুলে যাবেন না পুরনো কথাগুলো। অমুক ডেটে এই হবে, তমুক ডেটে অমুকের বাড়িতে সিবিআই যাবে, অমুক মাসে এইটা হবে, অমুক 15 দিন পর সামনের সপ্তাহে আমি বিরাট আকার একটা বোম ব্লাস্ট করব, এই সরকার পতন হবে। এরকম ডায়লগ অনেক শুনেছেন। এর কারণ হচ্ছে এই লোকটি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন থেকে, হয়তো এবার বলবেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তখন বলেননি কেন? তখন তো আমার কথা আপনারা শোনেননি, আমার কথা তো এখন শুনছেন। আমাদের কথা তখন যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন। ইনি অঘটন ঘটানোর মাস্টার, এটা আমরা 200% জানি। দিনকে রাত করা, রাতকে দিন করা, এবং যখন কোনো কাজ না হবে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা এবং অপোনেন্ট পার্টির নামে বদনাম করা, রাস্তাটা ইনি ভালো তৈরি করতে জানেন। এখনো ইলেকশনের বাকি আছে, অনেক কিছু পশ্চিমবাংলায় ঘটতে পারে, এই লোকটির মগজ থেকে বেরোতে পারে। আর এই যে হিন্দুত্বর নাটক, এটা কিন্তু ওনার সৃষ্টি করা নাটক। উনি জানে ভোটে জিততে গেলে যা খুশি বলতে হবে, যা খুশি বলে মানুষকে বোকা বানানো যায়, মানুষকে কাছে নেওয়া যায়, কাছে নিয়ে তার ভোটটা আদায় করে দরকার হলে তাকে ছুঁড়ে ফেলে দেবো। এটা হচ্ছে পুরো অধিকারী ফ্যামিলির নীতি। তার একটা উদাহরণ দিই, অধিকারী ফ্যামিলিতে কথায় কথায় বলে না, পিসি ভাইপো, ওটা তৃণমূল কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি বলে তো। তারপরে ফ্যামিলি পার্টি, অমুক তমুক অনেক রকম কথা বলে। আচ্ছা বলুন তো, আপনারা কোনোদিন এটা ফলো করেননি? শুভেন্দু যদি তাই হতো, শুভেন্দুর ফ্যামিলি থেকে কাকে ভোটে দাঁড় করায়নি? তখন কি ওটা আপনারা ফ্যামিলি দেখছেন না? একই পরিবারতন্ত্র দেখছেন না? কথায় কথায় তো পরিবারতন্ত্রের গল্প করতো। তো শুভেন্দুর ফ্যামিলিতে তো লাইন দিয়ে সবাইকে ভোটে দাঁড় করিয়ে দিচ্ছে, শুধু ওর বাবার বয়স হয়ে গেছে বলে চলতে হাঁটতে পারছে না তাই, নাহলে বাবাও টিকিট দিত। তো ঠিক বুঝতে হবে আপনাদের যে এই লোকটা
কতটা জনদরদি, কতটা সমাজ দরদি। কিছুদিন আগে আপনারা দেখেছেন নন্দীগ্রামের বুকে যখন সেবা আশ্রম ক্যাম্প করেছিল, মানুষের ঢল নেমেছিল। অভিষেক ব্যানার্জি সেই সেবা আশ্রমে ঢল নেমেছিল। মানুষকে সব রকমের রোগের চিকিৎসা, সব রকমের সাহায্য সেখানে পেয়েছে মানুষ, এবং সর্বদলের লোক সেখানে গিয়ে নিয়েছে। তাতে উনি কি বলেছেন, ওখানে এমন ট্যাবলেট দেওয়া হবে যে ট্যাবলেট খেলে মানুষ, মহিলারা আর সন্তান ধারণ করতে পারবে না। ভাবুন তো একবার, কোন রাজনৈতিক নেতা যিনি দরদি হয়, যিনি মহিলাদের সম্মান করে, এই ধরনের কথা সে বলতে পারে? তাহলে আমি ধরে নিলাম নন্দীগ্রামের যত মহিলা আছে তারা কি সবাই বোকা? তাদের পেটে কোনো বিদ্যার জল নেই? তারা মানুষের মধ্যে পড়ে না যে তাদের সম্বন্ধে এত বড় বাজে কথা বলতে পারে? এবং সেই নেতাকে তারা 5টা বছর পুষে এসছে, ভোট দিয়েছে, তারা তাদের বিধায়ককে সম্মান জানিয়েছে, সেই বিধায়ক এই ধরনের কথা বলছে। এই ধরনের কথা পশ্চিম বাংলায় 294টা কেন্দ্রে আমার তো মনে হয় না কোনো ক্যান্ডিডেট যে দলেরই হোক এই ধরনের উচ্চারণ করতে পারবে, কিন্তু শুভেন্দু পারবে। তো এই লোকটার সাথে ব্যতিক্রম এই জায়গাটায়। কিন্তু এই জিনিসগুলো বেশি দিন চলে না। তো যখন সেই ক্যাম্পে মানুষের ঢল নেমেছে, তাই দেখে উনি নন্দীগ্রাম পরিক্রমা করতে গেছিলেন। তো সেখানে গিয়ে কিছু মহিলারা ওনাকে ধরে বলছে, দাদা 5 বছর হয়ে গেল, এই রাস্তাটা করে দিলেন না, বর্ষার সময় বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো? থামো তো, বেঁচে থাকলে রাস্তা হবে, আগে জিহাদিদের হাঁটাতে দাও, হিন্দুরা সব এক হও। আচ্ছা একবার ভাবুন তো, যাদেরকে উনি জেহাদি বলেছেন, আপনারা বুঝতে পারছেন কাকে জেহাদি বলেছেন? মুসলিম সমাজকে বলেছে জেহাদি, যারা কয়েক পুরুষ ধরে সেখানে বসবাস করছে। তারা মরে গেলেও কোনোদিন এই বিজেপিকে ভোট দেবে না। এই একটা মাইনাস পয়েন্ট। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, অনেক হিন্দুও কিন্তু এটা ভালো চোখে নেয়নি যে এটা কি হচ্ছে। এ তো আমরা একসাথে চলছি, ভাই ব্রাদারের মতো। উনি তো দাঙ্গা লাগানোর কথা বলছেন। যেসব হিন্দুরা বুদ্ধিমান রয়েছে, যাদের পেটে একটু বিদ্যা আছে, তারা কিন্তু এই চিন্তাধারাটা করেছে। এই লোকটাকে নিয়ে বেশি দিন চলা সম্ভব না, কেননা এনার পদধূলি জবের থেকে নন্দীগ্রামে পড়েছে, নন্দীগ্রামের মানুষ কিন্তু স্বস্তিতে নেই। একটার পর একটা ঝামেলা, অশান্তি লেগেই রয়েছে। আর এর পিছনে যে মেকার কাজ করছেন, তিনি হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। এবার পরে আসছি পবিত্র করের কথা, কেন জিতবেন সে কথাও বলছি। দ্বিতীয় কথা, মানুষ চিন্তা করছে এখন 5 বছর তো এই লোকটাকে নিয়ে চললাম, এই লোকটা আমাদেরকে কি দিয়েছে? অথচ যে দলটাকে এনার কথায়, যে নেত্রীকে বেগম, মুসলিমবাদী, মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী কথাগুলো আমরা বলেছি, সে তো আমাদের সবকিছু দিয়েছে। আমার মেয়েটা স্কুলে গিয়ে মিড ডে মিলও পাচ্ছে, আমার বাচ্চাটা স্কুলে গিয়ে স্কুলের পোশাকটা পাচ্ছে, জুতোটা পাচ্ছে, বই খাতাটা পাচ্ছে, আমার ছেলে মেয়েটা সাইকেল পাচ্ছে, আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমার বৃদ্ধ শ্বশুরটা বার্ধক্য ভাতা পাচ্ছে, আমার মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে। নন্দীগ্রামে বহু মেয়ের বিয়ে হয়েছে যে রূপশ্রী প্রকল্প, তার বিয়ের সময় যে 25,000 টাকা পেয়েছে। জানেন, যারা আজকের ভাতা বলে, যারা অনেক রকম কথা বলে, এই প্রকল্পের জন্য মমতা ব্যানার্জিকে বিদেশ থেকে সম্মান ডেকে নিয়ে সম্মান দিয়েছে, তাকে বিশ্বখ্যাত তার নাম হয়েছে। আর এখানে এই শুভেন্দুরা ভাতা অমুক তমুক এইসব নানা রকম কথা বলে তাকে অপমান লাঞ্ছিত করছে। এটা কিন্তু বাঙালি ভালো চোখে নেয় না, নিচ্ছে না, নেবেও না। তার কারণ বলি, এখনো বহু এত দরিদ্র ফ্যামিলি রয়েছে যার ঘরে একটার জায়গায় 3টে মেয়েও এরকম আছে। অনেক গ্রামে বাবা হয়তো রাজমিস্ত্রির লেবার কাজ করে, 3টে মেয়ের লেখাপড়া করিয়ে সংসার কোনো রকমে চলে, মানে নুন পান্তা ভাত খেয়ে এরকম ভাবে দিন চালায়, তার মেয়েদের বিয়ে দেওয়ার মতন ক্ষমতা। কিন্তু তার 25,000 টাকা দিয়ে তার বিয়ের সময় যে কি তার কাছে কত বড় উপকার হয়, সেটা একমাত্র একজন পিতাই জানে, একজন ওই মেয়ের মাই জানে। তাই সেটাকে অবহেলা করে, অবমাননা করে, ছোট করা, অপমান করা, এই ধরনের সহযোগিতা পাওয়া, আমি শুধু নন্দীগ্রাম নিয়ে বলছি, যেহেতু নন্দীগ্রামের কত মানুষ পেয়েছেন। এবং এই যে মুসলিম তোষণ কথাটা মমতা ব্যানার্জির এমন একটা কথা বলছে যে এই সরকার থাকলে এই রাজ্যটা পাকিস্তান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই সরকারটা তো 15 বছর ধরে রয়েছে, কোনসা পাকিস্তান হয়েছে? দ্বিতীয়ত কথা, মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য আলাদা কিছু করছে কি? যে প্রকল্পটা করেছে সবার জন্য করেছে। কে খ্রিস্টান, কে জৈন, কে পাঞ্জাবি, কে বিহারি, কে বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে ব্রাহ্মণ, সবার জন্য রয়েছে। সবার জন্য তার প্রকল্প রয়েছে, একই প্রকল্প সবাই পায়, সেখানে কোনো জাতিভেদ নেই। কিন্তু এই জাতিভেদ কারা করছেন? এই শুভেন্দু অধিকারীর মতন লোকরা
তথা ভারতীয় জনতা পার্টি করছেন। এটা কিন্তু সব মানুষ ভালোভাবে নেয় না। প্রথম প্রথম এক দিন হয়তো ভালো লাগে, কেউ হয়তো একটু কোনো মুসলিমের থেকে খারাপ ব্যবহার পেয়েছে, তার ক্ষেত্রে হয়তো এটা খুব প্রযোজ্য, খুব ভালো লাগে। কিন্তু এরকমও তো আছে বহু হিন্দুর থেকে অপমান হচ্ছে, হিন্দুর থেকে লাঞ্ছিত হচ্ছে, হিন্দু তার সাথে চিটিংবাজি করেছে, হিন্দু হয়ে একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে তাকে পরিত্যাগ করে দিয়েছে। সেটা কেন ভাবেন না? যারা ভাবার তারা ঠিক ভাবে। ঠিক সেরকম 5 বছরে উনি কি কি উন্নতি করেছে। আজকের উনি ভোটে দাঁড়িয়েছেন নন্দীগ্রামের মানুষকে দাঁড়িয়ে বলতে হবে তো, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলতে হবে তো যে উনি নন্দীগ্রামের মানুষের জন্য কি করেছেন, কটা রাস্তা করেছেন, কি কি উন্নয়ন করেছেন, এগুলো কিন্তু বলতে হবে। শুধু ওনার চেলাচামুন্ডা যারা ওনার জয়গান গায় দিন রাত, যারা এই পোলাপালের মতন লোক যারা আছে, তারা পেটুয়া হয়েছে আর তারা দাদা করে দাদার অনুগামী সেজে ডঙ্কা বাজাবে আর নন্দীগ্রামের মানুষ সেই আনন্দে নাচ করবে, এটা কিন্তু ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কৈফিয়তটা এবার ওনাকে দিতে হবে। কেন জানেন? এবার পবিত্র করের কথায় আসছি। পবিত্র কর কিন্তু এই ভূমিপুত্র, এবং পবিত্র করও কিন্তু এই দাদার অনুগামী সেজে দাদার সাথে চলে গেছিলেন বিজেপিতে। কিন্তু উনি 50 সদস্য হওয়ার পরও উনি কিন্তু বিজেপি ত্যাগ করেছে বহুদিন আগে, আজকের নয়। আপনাদের এখানেই বুঝতে হবে পবিত্র কর বিজেপি ত্যাগ বহু আগে করেছে, কিন্তু তাহলে কোথায় ছিলেন পবিত্র কর? এই যে চক্রভিউটা, এটা কিন্তু অভিষেকের তৈরি করা। পবিত্র কর কিন্তু দীর্ঘদিন আগেই সিলেক্ট হয়েছিলেন এবং এটা গোপনীয়তা ছিল তৃণমূলের কাছে, এটা প্ল্যান প্রোগ্রাম ছিল। এবং এই পবিত্র কর ভিতরে ভিতরে কিন্তু গুটি সাজাচ্ছিলেন তৃণমূলের সাথে প্যাক্ট হয়ে। বুঝে গেছে পবিত্র কর বিজেপি মানেটা কি, মানুষকে ধোকা দেওয়া, মানুষ কথা দিয়ে কথা না রাখা, তাদের থেকে শুধু আতঙ্ক, তাদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে তাদের থেকে ভোট নেওয়া, শুধু ভোটের বলদ মানুষকে বানানোই হচ্ছে বিজেপির কাজ। সেটা পবিত্রকর বহুত আগে বুঝে গেছে। এবং পবিত্রকর সে কিন্তু গোপনে সাইলেন্ট কিলার যাকে বলা হয়, এই নামটি কিন্তু পবিত্রকরের উপরে লাগানো আছে। যারা জানে, যারা চেনে পবিত্রকর সম্বন্ধে তারা বলছে, আমি বলছি না। এই সাইলেন্ট কিলার হয়ে উনি কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেনিং এবং নন্দীগ্রামের আবহাওয়াটাকে চেঞ্জ করেছে আস্তে আস্তে। দেখেছেন আপনারা এর আগে বহু সমিতি ভোটে ওখানে তৃণমূল একের পর এক জয় করেছে, এবং দীর্ঘদিন ধরে দেখছেন একের পর এক ওখানে বিজেপি ভেঙে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এমনি সমর্থক থেকে শুরু করে দলে দলে বহু ফ্যামিলি তৃণমূলে যোগ দিচ্ছে। এর পিছনে মেকার কিন্তু এই পবিত্র কর, কিন্তু সেটা কিন্তু কোনো মানুষকে বুঝতে দেওয়া হয়নি। এখন সামনে ইলেকশন সামনে এসছে, নাম ডিক্লেয়ার হচ্ছে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে পবিত্র কর তৃণমূলে যোগদান করলো এবং পবিত্র করের মেকানিজম যাই বলুন, এবং তার যে এই যে সাইলেন্ট কিলারের যে কাজগুলো সংগঠন করা, সংঘবদ্ধ করা এবং বিজেপিকে টক্কর দেওয়া, সেটা মুভমেন্ট এখন দেখবেন। এই পবিত্র কর কিন্তু এখনো পাবলিকের সামনে মাইক ধরেনি। যখন মাইক ধরবে অনেক কিছু দেখতে পারবেন এই শুভেন্দুর সম্বন্ধে, যখন তুলে ধরবে এক এক উদাহরণ দেবে এবং এক একজনকে প্রেজেন্ট করবে, শুভেন্দুর কাছে সেটা কিন্তু কৈফিয়ত হয়ে দাঁড়াবে মানুষের কাছে। দ্বিতীয়ত কথা, অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ভোটের অঙ্কে তো লোকসভা ভোটে প্রায় 7-8 ভোটে পিছিয়ে রয়েছে, 7-8 ভোটে আমি ধরে নিলাম, তাহলেও সেই ভোটটাকে অর্ধেক করেন 4,000। তো এতদিন ধরে কি করেছে ভাবছেন? এতদিন ধরে কি করেছে? এতদিন ধরে ওখানে 10-15 ভোট অলরেডি বাড়িয়ে নিয়েছে। আর টক্করটা কাটায় হবে, কিন্তু এরকম টক্কর হবে না যেটা যে 500,000 ভোটে শুভেন্দু বাবু বেরিয়ে যাবে, সেই দিন আর শুভেন্দুর জীবনে আসবে না। নন্দীগ্রাম কিন্তু এবার ত্যাগ করতে হচ্ছেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী অলরেডি হাওয়া বুঝে নিয়েছেন। এরপরে ভোটে হেরে গিয়ে শুভেন্দু বলবেন আমি 2 জায়গায় সময় দিতে পারিনি, এই হয়েছে সেই হয়েছে, অনেকে গদ্দারি করেছে। এরপরে ভোট পেরিয়ে যাওয়ার পরে, রেজাল্টের পরে শুভেন্দুর মুখ থেকে শুনবেন এহেন কথাবার্তা। কারণ শুভেন্দুর অনেকেই ডানা ছেটে ওনাকে ত্যাগ করে অলরেডি তৃণমূলে যোগদান করেছে, এবং সাধারণ মানুষ যারা ভোটার তারা দলে দলে ওই ক্যাম্পে এসে বুঝিয়ে দিয়েছে যে আমরা শুভেন্দুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। দেখুন ভোট, এই যে বিজেপির একটা কথা আছে, ভোটে দাঁড়াতে গেলে বিজেপির যে একটাই বাহানা সেটা হচ্ছে হিন্দুত্ব। আচ্ছা, বাকি তো ভোট মানে কি আমি এখানে শুধু হিন্দু মুসলমানের খেলায় ভোট হবে? তাই যদি হতো তাহলে কিন্তু সেইটা নিয়েই উভয় দল প্রচার করতো যে আমাকে এই কারণে ভোট দাও, তুমি অপোনেন্ট পার্টি সে অন্য কারণ
শুধু কেউ হিন্দু কেউ মুসলিমের কথা না, এটা কিন্তু শুধু বিজেপির কাছে এজেন্ডা হিন্দুত্ব। মানুষের কিন্তু চোখ খুলছে দিন দিন, এজেন্ডাটা কিন্তু তা নয়। আর তৃণমূলের কাছে এজেন্ডা আমরা সকল মানুষের জন্য, সকল জাতির জন্য, সকল ধর্মের জন্য। সেখানে কি বলতে পারছে কোনো মানুষ যে না আমাকে এটা দিচ্ছে না ওকে দিচ্ছে, হিন্দুকে দিচ্ছে না মুসলিমকে দিচ্ছে, হিন্দুর পাশে তৃণমূল নেই মুসলিমের পাশে তৃণমূল আছে, এই কথাটা কিন্তু বলতে পারবে না। তো আপনি দেখছেন যে শুভেন্দু যেখানে যাচ্ছে শুধু একটাই কথা, জেহাদি, মুসলিম, বেগম, মমতাকে, এছাড়া ওনার কাছে কিছু নেই। কিন্তু শুভেন্দু একবারও এই 5 বছরে কিছু বলেছে যে আমি নন্দীগ্রামের মানুষের জন্য এই কাজ করেছি বা আগামী দিনে এই করতে চাই? মানুষ কিন্তু কাজ দেখে, উন্নয়ন মানুষের প্রয়োজন আছে, মানুষের দৈনন্দিন জীবনের যা দরকার সেটা কে মিটাচ্ছে, সেটা কিন্তু এই 5 বছর ধরে ওখানকার মানুষ বুঝতে পেরেছে। এবার যদি বলেন সেই হারে বিদ্রোহী কেন হয়নি মানুষ, তার একটা কারণ আছে। দেখুন, কোনো একটা প্রয়োজন লাগলে কিন্তু সেই শুভেন্দুর সইটাই প্রয়োজন হয়েছে এমএলএ হিসাবে। কেন বলতে যাবে মানুষ আমি শুভেন্দুর বিরুদ্ধে, আমি শুভেন্দুকে চাই না? গ্রামের মানুষ, শান্তশিষ্ট মানুষ বেশি হয়, যারা প্রকাশ্য পার্টি করে তাদের কথা ছাড়া সাধারণ মানুষ এরকমই হয়। সেই শুভেন্দুর কাছে যেতে হয়েছে, বা অনেক পঞ্চায়েত সদস্য যেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য তাদের কাছে যেতে হয়েছে, তাদের মন রাখাতে হ্যাঁ দাদা আমি তোমাদের সাথেই আছি, আমি বিজেপিতে আছি। এই জিনিসটা কিন্তু 5 বছর ধরে চলেছে, কিন্তু মানুষ আস্তে আস্তে শুভেন্দুর থেকে ওখানে মুখ ফিরিয়ে নিয়েছে। বুঝে গেছে মানুষ যে এই দাদা থাকলে কি হতে পারে এবং দাদা জন্য কি হতে পারে। এইবারে যিনি দাঁড়িয়েছেন এই পবিত্র কর, তিনি কিন্তু ভালো পোর খাওয়া একজন। এই শুভেন্দু অধিকারী যে জেতার পিছনে যিনি ছিলেন মেকারম্যান, ভোট মেকারম্যান, তিনি কিন্তু এই পবিত্র কর। তাই পবিত্র করকে ওখানে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যেহেতু তিনিও বুঝে গেছেন যে এই দাদা এমনই একজন যাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন গদ্দার বলেছেন, এই কারণেই বলেছেন যে এনার জন্য যা করুন না কেন শুধু স্বার্থের জন্য লুটবে, লুটে নিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু পবিত্র কর তো আর সেই ছুঁড়ে ফেলা জিনিস না, উনি বুঝতে পেরে গিয়ে গেমটা অনেক পূর্বের থেকেই এই প্ল্যানটা করেছিলেন। আস্তে আস্তে ওনার শুভেন্দু অধিকারীর অনেক ডানা ছেটেছে, ওনার প্রতি যে মানুষের একটা ভালোবাসা, বা মানুষ ভুল বুঝে একবারে দাদা দাদা করে মহান করে তুলেছিলেন, এবং সবাইকে এমন একটা বুঝিয়েছেন যে হিন্দু প্রেমী একমাত্র শুভেন্দু, হিন্দু যদি শুভেন্দু না থাকে হিন্দুরা বাঁচবে না। আচ্ছা ভাবুন তো, যে লোকটা 5 বছর আগে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েছে, শুনেছেন তো কোনো অ্যাডভোকেট চ্যালেঞ্জ করে বলেছে যে অমুক লোকের বাড়িতে গিয়ে কুরবানি ঈদে গিয়ে গোমাংস খেয়েছে, কোনো উত্তর বেরিয়েছে? তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছে? বলতে পারেনি কিন্তু। এবং আপনারা বহুত ফটো, বহুত ছবি, বহুত কিছু দেখেছেন, বহুত ভাষণেও দেখেছেন যে মমতা ব্যানার্জিকে এই শুভেন্দু অধিকারী বলেছে ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী যদি থাকে সেটা আমার নেত্রী মমতা ব্যানার্জি। তো কি পারে এই লোকটি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কাউকে নিজের মা, বাবা, ভগবান যেখানে খুশি পৌঁছে দিয়ে আবার তাকে ছুঁড়েও ফেলতে পারে, তার নাম শুভেন্দু অধিকারী। এটা মানুষ বুঝতে পারছে, আস্তে আস্তে বুঝে গেছে। এবং সব থেকে বড় কথা যেটা লাস্ট বলছি, বিজেপির যারা পুরনো কর্মকর্তা রয়েছেন বা পুরনো কর্মী রয়েছেন, পুরনো নেতা রয়েছেন, যেরকম দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, চাই শ্রমিক ভট্টাচার্য বলুন, তারাও শুভেন্দু অধিকারীকে চিনে গেছে যে এই বীজ কি জিনিস, এ কি অ্যাসিড, এমনই অ্যাসিড যে এখানে যে ধাতুতেই তাকে দেওয়া হোক না কেন সেই ধাতুই গলিয়ে দেবে, সেটা বুঝে গেছে। এ কারো উপকারের জিনিস না, এ শুধু নিজের জন্যই, নিজেকে তৈরি করে অপরকে ক্ষয় করে দেয়। তার নাম শুভেন্দু অধিকারী, এটা অলরেডি তারাও জানে। কিন্তু জানলে কি হবে, পলিটিক্সের বাজারে কি সেটা প্রকাশ করবে, সেটা কি ফোরকাস্ট করবে? তারাও ব্যবহার করতে জেনে গেছে, আস্তে আস্তে তারাও শিখে গেছে। এই শুভেন্দু অধিকারী কিন্তু দিলীপ ঘোষকে সাইড করেছে। দিলীপ ঘোষের সম্বন্ধে যত রকম কথা বলেছে সেগুলো আমি রিপিট করতে চাই না, আর সেটা আপনারা দিলীপ ঘোষের মুখ থেকেই শুনেছেন। তো দিলীপ ঘোষও তৈরি আছে, দেখতে থাকুন আগে আগে হতা হয় কিয়া। কিন্তু সর্বশেষ সমীক্ষা আমাদের একটাই, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারী হাঁটছে, মিলিয়ে নেবেন চৌঠামে। কেমন? ধন্যবাদ।